ক্লাস টেস্টের মার্ক নিয়ে কোনো কথা আছে? স্যার যদি ওই মানে প্রপার 10/10 পাওয়ার জন্য কিভাবে মানে মানুষ লিখছে ওইটা যদি একটু বলতেন তাহলে আমরা ওইটা বুঝতাম আর কি। বুঝি নাই। মানে স্যার প্রপার 10-10 পাওয়ার জন্য মানে কিভাবে লিখতে হবে জিনিসটা ওইটা যদি একটু শেয়ার করতেন তাহলে আমরা একটু বুঝতে পারতাম। একজন রিসাবমিট করছে, রিসাবমিট যে করছে তার তার মার্কটাও আমি রিসাবমিট করে দিলাম। অ্যান্সারটা ভালোভাবে করতে হবে, তাহলেই তুমি মার্ক পাবা। অ্যান্সার ঠিক মতো, স্কেচটা বেশিরভাগই যেটা হয়েছে, স্কেচটা ঠিক মতো করে নাই, স্কেচটা ঠিক মতো হয় নাই। স্যার আমার ID2 আমারটাতে স্যার কোনো কমেন্ট দেন নাই তো ওই জন্য স্যার বুঝি নাই আসলে মানে মার্কটা কেন। হ্যাঁ, অনেকে হতে পারে স্কেচটাই মূলত দেখলাম যে অনেকের সমস্যা। আমি স্যাম্পল হিসেবে হয়তো 4-5টা দেখাতে পারি। স্যাম্পল ক্লাস টেস্টের খাতা যদি 4টা বা 5টা দেখাই তাহলে তো যথেষ্ট, তাই না? জি স্যার। তাহলে দেখি কি অবস্থা। যেমন এই যে এটা স্যাম্পল হিসেবে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন শেয়ারে। জি স্যার। যেমন এই যে এখানে লেখা আছে অ্যামপ্লিটিউড ভুল করছে, অ্যামপ্লিটিউড মিস্টেক। সব জায়গায় কমেন্ট দেই নাই, অ্যামপ্লিটিউডের সমস্যা। সবারটা কমেন্ট দিতে পারি নাই। রং কোশ্চেন অ্যান্সার করছে, তার মানে এটা 0। কোশ্চেন উল্টাপাল্টা করলে তো আর কিছু করার নাই। স্যার কোশ্চেন লিখতে ভুলে গেছিল স্যার আমারও। কিচ্ছু করার নাই, রোল 28 স্যার ভুলে গেছিল লিখতে। রং কোশ্চেন। এই কোশ্চেনটা করতে আমার কিন্তু কষ্ট হয়েছে, কষ্ট হয় নাই? অনেক কষ্ট হয়েছে। স্যার আমার হচ্ছে 24। সেই কষ্টের মর্যাদা দেওয়া নাই। এখানে দেখো আমি একটু বলি, এই যে রোল নাম্বার 24 আছে কিনা জানি না, জি স্যার, জি স্যার। মানে 1 মার্ক কাটছি, এমনি সবকিছু ঠিক আছে, কিন্তু ওয়েবশেপটা আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে কমপ্লিট করে নাই। ধরো আমি যদি ধরো 120 ডিগ্রি ল্যাগিং, তাহলে 120 ডিগ্রি থেকে আঁকা শুরু করছে, কিন্তু যে 0 থেকে যে ওয়েবশেপটা কেমন, 0 বা 0-র পিছন দিকে যে কিভাবে যাচ্ছে এগুলো দেখায় নাই। বুঝতে পারছো কথাটা? জি স্যার, বুঝছি আমি। ওয়েবশেপটা কমপ্লিট করতে হবে। 120 ডিগ্রি পরে থেকে আঁকছে, কিন্তু এটা তো এদিক দিয়েও আসবে, 0 থেকেও তো এদিকে ওয়েবশেপের অংশটা আসবে, সেটা আর দেখায় না। এরকম কয়েকটা ছেলে করছে। আচ্ছা, রং ইন্ডিকেশন অফ অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের 32 আছে। ইয়েস স্যার। কোনটা বুঝতে পারছো? ইয়েস স্যার। ভুল বুঝতে পারলে তো আর সমস্যা নাই। 33 কি করছো? লেট নাকি? না লেটের কারণে হয়েছে নাকি? লেটের কারণে কিছু মার্ক কাটছে। আচ্ছা, এটা 7, স্কেচ নট প্রপারলি কমপ্লিটেড। স্যার 39 স্যার, 1 নাম্বার কাটা হয়েছে। 39 1 নাম্বার কাটা যাবে না? স্যার এটা তো স্যার জাস্ট টাইমে করছিলাম, তবু ডান লেট দেখাচ্ছে। হ্যাঁ, বুঝি নাই। স্যার যতক্ষণ টাইম ছিল 55 ওর হ্যাঁ, মধ্যেই সাবমিট করছি, না তারপরে তো লেটের ডান জন্য লেট। কাটি নাই, লেটের জন্য না, লেটের জন্য কাটা হয়।
স্যার একটু 6টা দেখলে ভালো হয় তোমারটা দেখার দরকার নাই, যারা যারা একটু বেশি কম পাইছে তাদেরটা দেখে। কারটা দেখাবো বলো। স্যার 6 হ্যাঁ, রোল নাম্বার কত? 6 6 রোল নাম্বার। আচ্ছা দেখি রোল নাম্বার 6 এর কি অবস্থা। তুমি তো লেট, তোমারটা দেখে লাভ কি? তোমারটা তো বলা আছে, যাদেরটা বলা নাই বুঝতেছো না, সবাই কিছু শিখতে পারবে সেটা দেখাই। অন্য কারোটা বলো। স্যার 09 09 তোমার তো বলা আছে। 1 নাম্বার লেট করছো, তারপর হচ্ছে অ্যামপ্লিটিউড প্রবলেম। তোমারটা তো সমস্যা বলা আছে, দেখাবো, দেখানোর দরকার আছে। স্যার 02 স্যার আমারটাতে কোনো কমেন্ট দেন নাই। হ্যাঁ, এটা দেখি তাহলে এটা কি অবস্থা। আচ্ছা, তোমারটা কি হয়েছে? সাইন 30 ছিল, স্যার আমারটাতে আপনি কোনো এটা কস ছিল, কসটাকে তুমি সাইনে নিছো, তাহলে কত হবে এটা? 60 নাকি? জি স্যার। তাহলে কে লিড করবে? V2। জি স্যার V2 তোমার, লিড করবে। হ্যাঁ তোমার এই অংশটা ঠিক আছে, এই অংশে কোনো সমস্যা নাই। চিত্রতে অনেকের কিছু সমস্যা থাকে আর কি। আচ্ছা, তোমার ওই তুমি তো কিছু ইন্ডিকেট করো নাই ঠিক মতো, করছো? স্যার ওখানে ইয়াগুলো ছোট দেখে ওই হরিজন্টাল লাইনে পাই 2 পাই এগুলা মার্কিং ঠিক মতো করি নাই, কারণ স্যার ওখানে করলে স্যার এটা অগোছালো হয়ে যাবে। ওই জন্য স্যার যেটা পাই/6 আর পাই/3 আর ফেজ ডিফারেন্স ওগুলাই স্যার না খালি এটা হবে ডিলিট না, করে হবে দিচ্ছি। না। এটা তুমি ধরো এখানে π/2, বা ধরো তোমার এখানে এই জায়গাটা কত হবে? ধরো এটা তুমি 3 ভাগে যদি ভাগ করো, তোমার এখানে কি কি আছে, যে 30 আছে আর 60, এই দুইটা অ্যাঙ্গেল দরকার, তাই না? তাহলে তুমি যদি 3 ভাগে ভাগ করো, π/2 যদি নাও দেখাও, তোমার অ্যাঙ্গেল গুলো কি কি আছে দেখি। 30 ডিগ্রি, 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি, 30 আর 60, তাই না? তাহলে তোমার এটা ভালোভাবে আঁকতে গেলে তোমাকে অবশ্যই এই ভাগগুলো দেখাতে হবে। এটা হচ্ছে π/3, π/30 মানে তো π/6, তাই না? এগুলো দেখাও নাই কেন? আচ্ছা, আর এটা π/6, এটা π/3, এটা ঠিক আছে, এদিক থেকে শুরু হয়েছে, ঠিক আছে, শুরুটা তো ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস বুঝো, এখানে অনেকগুলো ভুল আছে তোমার। সবাই দেখো, একটু ভালো মতো খেয়াল করো, এখানে কিন্তু অনেক কিছু শিখার আছে। যেমন একটা কজ ওয়েভ দেখো, একটা সাইনোসয়েডাল ওয়েভ স্টার্টিং পয়েন্ট থেকে পিকে উঠতে কতটুক অ্যাঙ্গেল খরচ হয় বলো তো দেখি, কতটুক অ্যাঙ্গেল পাস করে? 45। আচ্ছা, তোমার এখানে 30 তে শুরু হয়েছে, তাহলে এটার পিকে উঠবে কত অ্যাঙ্গেলে গিয়ে? এই এই অ্যাঙ্গেলটা তো 30 ডিগ্রি, তাহলে তুমি 20 ডিগ্রিতে তুমি মাথায় উঠাই দিছো, মানে তুমি ছবিটা আঁকছো এরকম, এই ধরনের একটা ছবি আঁকছো। বুঝছো কথাটা? জি আচ্ছা স্যার। আচ্ছা, আরেকবার দেখো, এখান থেকে এতটুক যে দূরত্বটা,
এতটুক যদি 10 হয় তাহলে এটা কি 5 হবে না এটা 5 হবে? এই জায়গাটায় 5 হবে। কি মনে হয়? হ্যাঁ, কি মনে হয়? না স্যার, ঠিক আছে, বুঝছি স্যার। একমাত্র চোখে টেরা হইলেই এরকম ভুল করতে পারে, এছাড়া আর ভুল করে কেউ? এত বড় ভুল হয়? আমি যদি বলি যে এটারে 2 ভাগ করো, এখন তুমি যদি এরকম ভাগ করে যদি ছোটটা একজনের দাও, সে মানবে? উনিশ 20 হইতে পারে, কিন্তু তুমি এত বড় ভুল কেমনে করলা? এখন তুমি একটা জিনিস খেয়াল করো, যারাই ছবি আঁকবা, এইসব এইসব পিকচার যারাই আঁকবা, তোমাকে দুইটা জিনিস মিলাইতে হবে। একটা হচ্ছে অ্যাঙ্গেল মিলাইতে হবে, আর একটা হচ্ছে অ্যামপ্লিচিউড মিলাইতে হবে। ছবি আঁকাটা কিন্তু এত সহজ না, এটা এটা অনেক ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছো? এইটা যদি ধরো কত, এদিকে মাইনাস চিহ্ন দেওয়া নাই, মাইনাস দিতে হবে কিন্তু, -π/3। এটা কত? -π/6। এটা যদি 180 হয়, এটা আমি 2 ভাগ করলাম, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, একটা অ্যাঙ্গেল ধরো এইটা, এইটা যদি এখান থেকে শুরু হয় তাহলে এটার অর্ধেকটা কত দূর যাবে? এটা হয়েছে কোনো কিছু বলো তো দেখি। 180-র মধ্যে 90, 90 কতটুক যাওয়ার কথা বলো তো দেখি, এটা শেষ হওয়ার কথা কোথায়? এটা যদি এখানে শুরু হয়, শেষ হওয়ার কথা কোথায়? কি হবে, অ্যান্সার নাই কেন? এখানে শেষ হওয়ার কথা না? জি স্যার। জি স্যার। তাহলে হইলো? তুমি যে চিত্রটা আঁকছো হয়েছে? না স্যার। এটা যদি এখান থেকে শুরু হয়, এখন দেখো তোমার চিত্র কত পার্সেন্ট ঠিক আছে, কত পার্সেন্ট ভুল আছে, এখন বলো। আমার তো মনে হয়, আমি যদি শিক্ষক না হয়ে তোমাদের মধ্যে থেকে কেউ একজন শিক্ষক হইতো, তাহলে এটাতে আরো কম মার্ক দিত। ঠিক আছে, আর কোনো খাতা দেখানো লাগবে? হ্যাঁ, আর কারো দেখানো লাগবে? যেহেতু কোনো কথা নাই, সেহেতু আর দেখানো লাগবে না। হ্যাঁ। এটাও খুবই ইম্পর্টেন্ট জিনিস। এখানে ভোল্টেজ এবং কারেন্টের রিলেশনশিপটা আমরা দেখাচ্ছি। এখন দেখো, এখানে আমি ভোল্টেজটাকে, ইনপুট ভোল্টেজটাকে রেফারেন্স হিসেবে ধরে নিছি, এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ রেফারেন্স। তাহলে V = Vm sin ωt।
এটাকে রেফারেন্স হিসেবে ধরছি, তাহলে আমি কারেন্টটা যদি বের করি তাহলে ভি বাই আর করলে কারেন্ট পাবো। এখন ভি এর মানটা যদি আমি বসায় দেই, এই যে ভি এর মানটা বসায় দিচ্ছি, তাহলে কি পাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি। এই অংশটা কি, এই অংশটাই আসলে আমার আই এম, বুঝতে পারছো? তাহলে আই এম সাইন ওমেগা টি। তাহলে ম্যাক্সিমাম পিক ভ্যালুর সাথে একটা সম্পর্ক আছে, পিক ভ্যালুর সম্পর্ক কি, আই এম ইন্টু আর ইজ ইকাল টু ভি এম। এটা মনে রাখতে হবে। এই যে পিক ভ্যালু, পিক ভ্যালুর মধ্যে সম্পর্কটা কি, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু সম্পর্ক, বুঝতে পারছো? সো এখন ইম্পিডেন্সটা খেয়াল করো, এখানে ইম্পিডেন্স, দ্য অ্যামপ্লিটিউড, দ্য ইম্পিডেন্স অফ সিম্পল আর ব্রাঞ্চ ইজ এক্সপ্রেসড অ্যাজ জেড আর, আর জিরো। এটা আমি আগেও দেখাইছি, তাই না? যদি শুধু রেজিস্টার হয় তাহলে এটা অ্যামপ্লিটিউড কি হবে, আর জিরো। এটাকে একটু অন্যভাবেও দেখানো যায়, যেমন দেখো এটাও মনে রাখো, এটা এখানে দেখাইতে পারলে ভালো হইতো। জেড আর সমান কি হবে, ইনপুট, ইনপুটের যে অ্যাঙ্গেলটা, বুঝতে পারছো? এই যে এখন এটা এটা বুঝাইতে গেলেও সেই কমপ্লেক্স নাম্বার লাগবে, এই হচ্ছে সমস্যা। এটা এখন আর এই জন্য আলোচনা করা যাচ্ছে না। এইটা বুঝতে গেলে আবার কমপ্লেক্স নাম্বার লাগবে। কমপ্লেক্স নাম্বারে তোমার ভোল্টেজটাকে আমি লিখি এইভাবে ভি জিরো, কারণ ভোল্টেজের অ্যাঙ্গেল আছে কোথাও, অ্যাঙ্গেল নাই, জিরো। আর এখানে কারেন্টের অ্যাঙ্গেল জিরো। তাহলে কমপ্লেক্স নাম্বারে যদি আমি কি বলে এটাকে পোলার ফর্মে যদি বিয়োগ করি, আচ্ছা এটা দরকার নাই মনে হয়, জাস্ট একটু বলে রাখি, পরে আবার বুঝাবো এটা। তাহলে রেজিস্ট্যান্সের অ্যাঙ্গেল কত হয়, জিরো হয়। আচ্ছা এটা দরকার নাই, আপাতত এটা জাস্ট মনে রাখো। এটা কিন্তু কমপ্লেক্স ভেরিয়েবল দিয়ে আবার বোঝানো যায়, এই জন্য চিন্তা করছিলাম যে কমপ্লেক্সটা আগে বুঝায় নেই, কমপ্লেক্সটা বুঝায় তারপরে আবার ইম্পিডেন্স ডায়াগ্রাম এগুলো বুঝাইতে হবে। মানে এগুলা আসলে একটু খিচুড়ি মার্কা, এই একটা বুঝাইলে আরেকটা বোঝা লাগে, আরো 4-5টা জিনিস বোঝা লাগে, তাহলে কমপ্লিট বোঝা যায় না। এমনি এতটুকু বুঝতে পারছো কিনা দেখো, এই দুইটা ওয়েব বুঝতে পারছো? কারণ ভি এটা হইলে আই এটা, তাহলে দেখো দুইটার মধ্যেই কোনো ফেজ ডিফারেন্স আছে? তোমরা তো লিডিং ল্যাগিং শিখছো, নাই স্যার, ডিফারেন্স নেই। হ্যাঁ, তাহলে আঁকলে এটা এরকম হবে। শুধু একটা পিওরলি রেজিস্টিভ সার্কিট হলে এরকম হয়। আচ্ছা এখন দেখো পরের পেজে যাই, পাওয়ারটা কেমন হবে খেয়াল করো। পাওয়ারটা হবে এরকম, পাওয়ার বের করতে গেলে আমাকে কি করতে হবে, ইআই অথবা ভিআই। ই মানে হচ্ছে সাপ্লাই, আর ভি মানে হচ্ছে ওই লোডের অ্যাক্রসে যেটা গেল। তো আমি যদি নর্মালি একটা সার্কিট যদি থাকে এই ধরনের সার্কিট, এখানে ই আর ভি তো একই জিনিস, তাই না? একই সমান না? জাস্ট এটাকে যদি ই বলি আর এটাকে ভি বলি, তাহলে আমি পাওয়ার যেটা সাপ্লাই দিচ্ছে সেটা কত, ইআই, আর পাওয়ার যেটা অ্যাবজর্ব হচ্ছে সেটা কত, ভিআই। এই ক্ষেত্রে তো সমানই হবে, তাই না? ই আর ভি সমান, তাহলে পি ইজ ইকাল টু ভিআই। তাহলে দুইটা যদি গুণ করো তাহলে তুমি এটা পাবা। এইটাকে যদি আমি আবার একটু অ্যালজাব্রিক, সরি এটা ট্রিগোনোমেট্রিক ফাংশন যদি ইউজ করি, মানে ফর্মুলা ইউজ করি, তাহলে এটা পাবো। তাহলে পাওয়ারের কিন্তু এরকম একটা ইকুয়েশন পাচ্ছি, খেয়াল করে দেখো। এটা হচ্ছে রেজিস্টিভ লোডের ক্ষেত্রে, বুঝতে পারছো? এই সূত্রটা বুঝছো, এখান থেকে এখানে যে যায়, বুঝতে পারছো কিনা দেখো।
স্যার আরেকবার বলেন। এখানে তো ইয়ে করার কিছু নেই, শুধু তুমি ইয়েটা দেখো, মানে ফর্মুলাটা দেখো। আমি এখনো তো কিছু বুঝাই নাই, বোঝানো তো শুরুই করিনি। ফর্মুলাটা ঠিক আছে কিনা। পাওয়ার মানে ভোল্টেজ এবং কারেন্টের গুণফল, তাহলে এই দুটো আমি গুণ করলাম, জাস্ট আমার কাছে ভোল্টেজ আছে, কারেন্ট আছে, দুটা গুণ করে দিলাম। এর আগের পেজে কি দেখলাম, V is equal to Vm sin ওমেগা টি, আর I is equal to কি, Im sin ওমেগা টি। তাহলে এই দুটো যদি আমি গুণ করি V into I, তাহলে কি হবে, কি হবে? Vm Im sin square omega. এইটাই লেখা হয়েছে এই যে এখানে, এটা। আর এইটাকে যা শুধু সূত্র দিয়ে সূত্র অ্যাপ্লাই করলে এটা আসবে না, এখানে তো শুধু সূত্র অ্যাপ্লাই করছি। স্যার এখানে b is equals to vm sin omega t না ধরে স্যার vm cos omega t ধরলে কি কোনো প্রবলেম হবে যদি দুটোটাই cos কোনো দিয়ে সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তুমি যে V is equal to Vm cos omega t ধরলেও কোনো সমস্যা নাই। I is equal to তখন কি আসবে, Im cos omega t। বুঝতে পারছো কথাটা? জি স্যার কোনো সমস্যা নাই। তুমি যদি এটাও ধরো V is equal to Vm sin omega t plus 30, কোনো সমস্যা নাই, হইতে পারে। আপাতত তুমি এটা জেনে রাখো যে যে কোনো কিছু ধরা যায়, কিন্তু তুমি আপাতত এইভাবেই শিখো, কারণ এত কমপ্লিকেটেড তুমি পেঁচ বাজায় ফেলবা। আপাতত এইভাবে রাখো। স্যার সিনচের পরে এটা কেমন হয়েছে স্যার? সাইন স্কয়ার ওমেগা টি হাফ মাইনাস হাফ। এটা তো দেখো, এটা তো তোমাদের পারা উচিত, এটা নিয়ে তো কোশ্চেন করা উচিত না। এটা 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 তোমার পারা উচিত না, এটা আগেও কয়েকবার দেখাইছি, এটা তো পারা উচিত। এটা কয়েকদিন দেখাইছি, তুমি ক্লাসে মনোযোগী না মনে হয়, আজকে প্রথম আসছো ক্লাসে না? হ্যাঁ, না স্যার একটা করে নাই স্যার, একটা মিস গেছে এই জন্য। না তুমি ক্লাস করো নাই। এই সূত্র আমি অনেকবার লিখছি, লিখি নাই এটা আগে? জি স্যার লিখছেন স্যার, জি স্যার। তাহলে এখানে কেন কোশ্চেন হলো? এটা আমি ওই যে আরএমএস ভ্যালু দেখানোর সময় কয়েকবার লিখছি, এটা আরএমএস ভ্যালুটা তো 2-3 বার দেখাইছি। এই সূত্র আমি তোমাদের ক্লাসে আমি অনেকবার লিখছি, তার মানে তুমি আগের লেকচার ফলো করো নাই। আর এটা তো এমন না যে এটা বিএসসি ইঞ্জিনিয়ারিং শেখানো হচ্ছে, এটা তুমি ইন্টারমিডিয়েটে শিখে আসছো বা এসএসসি তে শিখে আসছো। এসএসসি এর সূত্র না এগুলো? স্যার ইন্টারমিডিয়েটে ছিল স্যার। মনে হয় না, এসএসসি তো থাকার কথা। না সিস্তে নাই স্যার, ইন্টারমিডিয়েটে ছিল। কি বলো তো, সাইন স্কয়ারের সূত্র, সাইনের সূত্র কি ইন্টারে প্রথম শুরু হয়েছে? জি স্যার। হ্যাঁ, কেন সাইন কজের সূত্র কবে থেকে শুরু হয়? স্যার এসএসসি থেকে। এসএসসি থেকে। সাইন স্কয়ার থিটার সূত্র, সাইন টুয়াইস সাইন স্কয়ার থিটার সূত্র, সাইন থিটা কস থিটা, এগুলো সূত্র কবে শুরু হয়েছে? অবশ্যই এসএসসি থেকে। আমার ধারণা আর কি, আমি ভুলে গেছি, তোমাদের আরো ভালো জানা উচিত। এই সূত্র না পারলে তো হবে না। নাকি ওই যে তোমরা কি লকডাউনে পাস করছো নাকি? না স্যার আমরা হ্যাঁ? 2019 এর পরীক্ষার্থী। তাহলে এই অবস্থা কেন? এখন দেখো, এই যে এই জিনিসটা, এটা বুঝতে হবে, যে কোনো একটা ওয়েভে যদি সাইনোসয়েডাল ওয়েভে একটা কনস্ট্যান্ট আছে, আমি যদি বলি 10 -10 cos 2i ওমেগা, তাহলে এটা আঁকা শিখতে হবে তোমাকে। এটা আগেও দেখাইছি কিভাবে আঁকতে হয়। এটা একটা ওয়েভ হলে এটার এভারেজ কত হবে? এভারেজ কত হবে? গুড, এভারেজ হবে 10। এটা আগেও কিন্তু আলোচনা করছি। তাহলে প্রথমে তুমি 10 আঁকো। দেখো 10 আঁকলে কিভাবে আঁকতে পারবা? এটা হচ্ছে 10, এই যে 10 আঁকছো, এটা একটা ওয়েভ। আরেকটা কি, 10 cos 2i ওমেগা টি, তাহলে এটা একটা কজ ওয়েভ, কিন্তু নেগেটিভ কজ ওয়েভ। তাহলে নেগেটিভ কজ ওয়েভ হলে কি হবে? এই যে দেখো এইভাবে,
এটা কি নেগেটিভ কজ ওয়েভ না? जी सर। যারা একটু দুর্বল তাদের জন্য দেখাচ্ছি, এইটা হচ্ছে কজ ওয়েভ। আর নেগেটিভ কজ ওয়েভ হবে উল্টা দিকে, অর্থাৎ এই ধরনের। এটা কি? এটা হচ্ছে নেগেটিভ কজ ওয়েভ, খেয়াল করো। তাহলে নেগেটিভ কজ ওয়েভ যদি হয়, আমার এখানে একটা নেগেটিভ কজ ওয়েভ আছে যেটার অ্যামপ্লিটিউড হচ্ছে -10, তাহলে এই দিকে আছে 10। আমি একটা এক্সাম্পল বলতেছি, Vm/2 টাকে 10 চিন্তা করো, এটা একটা কনস্ট্যান্ট। তাহলে নেগেটিভ কজ ওয়েভ হইলে এই যে দেখো নেগেটিভ কজ ওয়েভ, এই দেখো। এটাকে অনেকভাবে আমি ব্যাখ্যা করতে পারি। এটা নেগেটিভ কজ ওয়েভ। তাহলে এই যে এটা 1 নাম্বার ওয়েভ, 1 নাম্বার অংশ, আর এটা 2 নম্বর অংশ মনে করো, এটা 2 নম্বর। এই দুইটা যদি আমি যোগ করি তাহলে কি হবে? দেখো যোগ করলে যে এটা 3 নাম্বার অংশটা পাবো না? এই অংশটা পাওয়া যাবে না যোগ করলে? পাওয়া যাবে কিনা দেখো তো। সবুজটা আর লালটা এই দুটা যদি যোগ করি তাহলে পিঙ্ক অংশটা পাওয়া যায় কিনা দেখো। বুঝো নাই কথাটা? আমার মনে হয় বুঝো নাই, তাহলে আরেকবার দেখাই। দেখো এই যে একটা জিনিস, এটা হ্যাঁ, এটা এখানে ভ্যালু কত মনে করো 10। এই Vm/2 মনে করো এটার ভ্যালু কত? 10, 10। 10। আর এইটা ভ্যারি করতেছে কন্টিনিউয়াস। এটা আমি একটা অন্য কালার দেই। আচ্ছা এই পর্যন্তই একই। এইটার এটা লালটা আর কি বলে এটা, এই যে গোলাপি কালার বলে না এটাকে, जी सर। গোলাপি, এই দুইটা যোগ করলে যে সবুজ হবে এটা কি বুঝতে পারো কিনা দেখো। 10 10 তো 10 হবে স্যার, এরকম 10 10 20 হবে স্যার। হ্যাঁ 20 হবে, ঠিক আছে। এটা বুঝো কিনা যে সবুজটা কিভাবে আসলো? जी सर বুঝছি এবার। দেখো এটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে যোগ করে, যেমন এই পয়েন্টে কত 0, 0 -10 আর 0 দুইটা যোগ করলে কত হবে? ও সরি, ভুল করতেছি। লালটা হচ্ছে কত? -10। আর পিঙ্কটা কত? 10। -10 আর +10 যোগ করলে কত হবে? 0 হবে। 0। এটা বুঝছো কিনা দেখো, এই যে এটা হচ্ছে +10 আর এটা -10 যোগ করলে দেখো সবুজ অংশটা কত আসছে? 0। আবার দেখো লালটা এই জায়গায় কি 0 আর এই জায়গায় 10। 10, তাহলে 0 আর 10 যোগ করলে 10। এখানে দুইটাই 10, তাহলে দুইটা 10 যোগ করলে কত হবে? 20। 20। এই যে Vm/2 এর ডাবল করলে কত হয়? Vm/m, তাই না? जी सर। তাহলে সবুজটা কিন্তু প্রত্যেকটা অংশে সামেশনটাকে রিপ্রেজেন্ট করতেছে, সামেশনের কার। তাহলে খেয়াল করে দেখো যে পাওয়ার কি কখনো নেগেটিভ হয়? সবুজ অংশটা খেয়াল করো, পাওয়ার নেগেটিভ হচ্ছে? না স্যার। পাওয়ার কখনো নেগেটিভ হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি যে রেজিস্টিভ লোড থাকলে সব সময় পাওয়ারটা পজিটিভ। দ্য পাওয়ার ইজ অলওয়েজ পজিটিভ ফর এ রেজিস্টিভ লোড। ঠিক আছে না? जी सर। এই কার্ভটা বুঝছো কিনা দেখো, কার্ভটা ভালোভাবে বুঝতে হবে।
তাহলে এভারেজ হচ্ছে Vm/2, কিন্তু ফ্রিকোয়েন্সি কিন্তু ডাবল এখানে, and the power never goes to negative. Thus the average power for a R branch circuit is Vm/2. বুঝতে পারছো কথাটা? এখন এইখানে যদি আমি I এবং V এর সাথে আঁকতাম কার্ভটা, তাহলে কিরকম হইতো? আঁকতে পারবা? জি স্যার, বুঝি নাই। এটা কিন্তু কঠিন আছে, একটু কঠিন কোশ্চেন। ধরো আমি আচ্ছা একটু দেই, যদিও এখানে নাই, আমি একটু করতে দেই, দেখি কে পারে, কেউ পারে কিনা দেখি। দেখি কেউ আঁকতে পারো কিনা দেখি। মনে করো একটা রেজিস্টিভ লোড, খাতা কলম আছে? জি স্যার, আছে। মনে করো এটা কিন্তু অন্যভাবেও রিপ্রেজেন্ট করে, ধরো আরএমএস দিয়ে রিপ্রেজেন্ট করে পোলার ফর্মে। এটা একটু লেখি, আচ্ছা না বুঝলে অসুবিধা নাই, খালি দেখে যাও। এটা পোলার ফর্মে এভাবে রিপ্রেজেন্ট করে, এটা প্রশ্ন করার দরকার নেই, এমনি জাস্ট দেখে যাও। এটা হচ্ছে আরএমএস ভ্যালু, নরমালি পোলার ফর্মে আমরা আরএমএস ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? এটা পরে এক সময় তোমরা হয়তো বুঝবা, এখন খালি দেখে যাও। এখন আমি যদি বলি যে পাওয়ার P is equal to VI is equal to Vm Im/2 minus Vm Im/2 cos of twice omega। এখন যদি আমি বলি যে ধরো Vm হচ্ছে 10 আর Im হচ্ছে 10, আচ্ছা দরকার নাই, এটা এমনি এমনি রাখতে পারবা কি? স্যাম্পল হিসেবে যদি আমি বলি যে আচ্ছা 10 10 100 হইলে 100 কে 2 দিয়ে ভাগ করলে 50, হ্যাঁ এটা 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 আঁকতে পারবা? এই ওয়েবটা ভি আঁকবা, আই আঁকবা আর পি আঁকবা একসাথে, পারবা? স্যার ভিএম আর আইএম কি 10 দুটোটাই? যে কোনো একটা ভ্যালু ধরে নিতে পারো। হ্যাঁ তুমি ভি আঁকবা, আই আঁকবা আর পি আঁকবা, আমি একটু দেখতে চাই কেউ পারে কিনা। আঁকা হইলে একটু গ্রুপে মেসেজ, পিকচারটা একটু সেন্ড করো তো দেখি। বেশি সময় নিও না, 1-2 মিনিট সময়ের মধ্যে যারা পারে, একজন দুইজন, আমি জাস্ট একটু দেখতে চাই তোমরা কিছু বুঝছো কিনা। তাহলে ভি এবং আই যদি একটা রেজিস্টিভ সার্কিট হয়, তাহলে ভি এবং আই কি থাকে? সেম সেম ফেজে থাকে। ফেজে। এটা কিন্তু আসলে রিলেটিভ অ্যামপ্লিটিউড, ভি এবং আই, আই এর অ্যামপ্লিটিউড কিন্তু দুইটা আসলে একভাবে দেখানো যায় না, এটা জাস্ট বোঝানোর জন্য। ভি এবং আই কে যদি একই স্কেলে আঁকি তাহলে এরকম, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে কালোটা হচ্ছে কি ভি, এখানে কি কালোটা ভোল্টেজ ওয়েভ আর গ্রিনটা কারেন্ট ওয়েভ। এতটুকু তো আঁকতে পারা উচিত ছিল, এতটুকু আঁকতে পারো নাই কেন? স্যার আঁকছি স্যার এতটুকু স্যার। আচ্ছা আর পাওয়ারের ওয়েভটা দেখো, পাওয়ার ওয়েভটা কেমন হবে একসাথে যদি আঁকতে চাই? পঁচিশ পর্যন্ত যদি হয়,
এখান থেকে উঠবে। এখানে একটু তোমাদের বুঝতে কঠিন লাগতে পারে, তারপরে বলি, মানে ভি এবং আই এর জন্য ফুল সাইকেল কিন্তু এটা। খেয়াল করো, ভি এবং আই এর জন্য ফুল সাইকেল এটা, কিন্তু পাওয়ারের ওয়েভের জন্য ফুল সাইকেল কোনটা? বুঝতে পারছো? কারণ এখানে ফ্রিকোয়েন্সি ডাবল, বুঝছি স্যার। স্যার ফ্রিকোয়েন্সি ডাবল, তাহলে পাওয়ারের ওয়েভের জন্য আমি পাওয়ারটাকে আর ভেঙে আঁকি নাই, পাওয়ার দুইটা একসাথে এঁকে ফেলছি, মানে এই দুইটা অংশ আর ভাঙি নাই। এটা বোঝার একটা উপায় আছে, এটাকে তুমি যদি মানে বুঝতে চাও তাহলে উপায় আছে, এটা সিস্টেম আছে। যেমন আমি যদি বলি, একটু খেয়াল করো, এখানে যদি জিরো অ্যাঙ্গেলে যদি আঁকি, জিরো অ্যাঙ্গেল যখন জিরো, এখানে যখন জিরো তখন কি হচ্ছে বলো তো দেখি? তখন তো স্ট্রেট লাইন হবে না। না, এখানে ওমেগা, এখানে যখন অ্যাঙ্গেলটা জিরো, টিটা যখন জিরো তখন কি হবে? ভিএম আইএম বাই 2 মাইনাস ভিএম আইএম বাই 2। আর অ্যাঙ্গেল জিরো, কস জিরোর মান কত? কস জিরোর মান কত? 1 1। তাহলে দুইটা বিয়োগ করলে কত হয়? জিরো হচ্ছে না? জি স্যার। এই দেখো আমার এখানে জিরো আসছে, খেয়াল করছো? বুঝতে পারছো? স্যার যখন জিরো আসবে তখন লোডটা তো স্যার রেজিস্টিভ হবে না, তাই না? এটা তো রেজিস্টিভ লোডই, আমি এটা পাওয়ারের ইয়েটা দেখাচ্ছি। পাওয়ার অ্যাঙ্গেল যখন জিরো তখন পাওয়ারটা জিরো, এটা তো একটা ভেরিয়েবল পাওয়ার, তাই না? ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, কিন্তু এভারেজে কিন্তু অন অ্যান এভারেজে কিন্তু পাওয়ারটা সবসময় পজিটিভ। পাওয়ারটা ভেরিয়েবল, কিন্তু পাওয়ারের যে এভারেজ, এভারেজটা তো কনস্ট্যান্ট। এই যে পাওয়ারটা ভ্যারি করতেছে, ফ্ল্যাকচুয়েট করতেছে, কিন্তু এভারেজে একটা অন অ্যান এভারেজ একটা পাওয়ার আছে না সবসময়? জি স্যার। এভারেজ পাওয়ারটা তো কনস্ট্যান্ট, কিন্তু এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বলি আমরা, এটাকে কি বলি? ভেরিয়েবল, ইনস্ট্যান্টেনিয়াস। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। এই ইনস্ট্যান্টেনিয়াস মানে কি? এই ইনস্ট্যান্টে বা এই সময়ে পাওয়ারটা জিরো, এই সময় পাওয়ারটা ম্যাক্সিমাম, এই সময় পাওয়ারটা অর্ধেক, এই সময় পাওয়ারটা আবার মিনিমাম মানে জিরো। এবং এটার এভারেজটা হচ্ছে এরকম একটা জায়গায়, এটা হচ্ছে এভারেজ। তাহলে এটা প্রত্যেকটা মুহূর্তের টাইমে যদি তুমি টাইমটা বসাও তাহলে ওই মুহূর্তের পাওয়ারটা পাবা। যেমন এখানে যদি তুমি π/2 বসাও, এই জায়গায় t = π/2, তাহলে দেখবা ম্যাক্সিমামটা আসবে। π/2 বসালে কি হবে? ম্যাক্সিমামটা পাবো। ম্যাক্সিমামটা আসবে, খেয়াল করে দেখো। কারণ কি? কারণ এটার মানটা তখন ম্যাক্সিমাম আসবে, দেখা যাবে যে 10 কত এটা 25 + 25 50 আসবে। এটা আমি একটু ভুল আঁকছি,
এটা কিন্তু ভুল আঁকছি, এটা ম্যাক্সিমাম 50 উঠবে। এই কার্ভটা আঁকা আমার ভুল হয়েছে। স্যার আমাদেরকে কয়েকটা ম্যাথ দিলে আমরা প্র্যাকটিস করতে পারবো। এটা ভুল হয়েছে আমার আঁকা। এটা 50 পর্যন্ত উঠবে। স্যার এটা 50 পর্যন্ত কেন স্যার, এটা বুঝলাম না স্যার। হ্যাঁ 50 পর্যন্ত, কারণ হচ্ছে দেখো এই অংশটা কত, 25 না? জি স্যার। এটা 25, আর এইটার ভ্যালু কত হইতে পারে? 25 হইতে পারে। তাহলে 25 যোগ 25 50 উঠতে পারে ম্যাক্সিমাম। জি স্যার। মানে ভিএম আই এম বাই 2 এটার মান 25, আর ভিএম আই এম বাই 2, তাহলে এটাও 25, এটাও 25। তাহলে এখানে কস যে কোনো একটা অ্যাঙ্গেলে এটার মান -1 হইতে পারে না? তখন তো 25 25 50 হয়ে যাবে। ঠিক না? জি যেমন কজ ওয়েভ যদি চিন্তা করো, এটা কত ডিগ্রি, এটা কত অ্যাঙ্গেল বলো তো দেখি? 180 স্যার। না না, এটা 180 পাই, তাই না? আই হ্যাঁ পাই। একটু আজানটা হইতে দাও। সরি, পাই বাই 2 মানে কত? টোয়াইস পাই, টি মানে হচ্ছে টোয়াইস পাই, তাই তো? টি বাই 2 মানে পাই, আর টি বাই 4 মানে কত? পাই বাই 2। তাহলে আমি পাই বাই 2 তে যদি ক্যালকুলেট করি, ধরো পাই বাই 2 তে ক্যালকুলেট করতেছি, তাহলে কি হবে? বুঝতে পারছো কথাটা? জি স্যার। স্যার সেক্ষেত্রে পাওয়ারটা ম্যাক্সিমাম হবে। সেটা দেখ, সেটাই ক্যালকুলেশন করে দেখাচ্ছি। টোয়াইস পাই বাই টি, এখানে টি বাই 4। তাহলে এখানে টি টি কাটাকাটি যাচ্ছে, 4 4 কাটাকাটি যাচ্ছে। এখানে 2, সরি এখানে শুধু 2। তাহলে কি হচ্ছে? 25 মাইনাস 25 কজ অফ পাই। তাহলে কজ পাই এর মান কত? -1 না? জি স্যার। -1। তাহলে 25 প্লাস 25 ইজ ইকুয়াল টু 50। তাহলে আমরা যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে এইটা ধরো ভোল্টেজ ওয়েভ, এটা হচ্ছে কারেন্টের ওয়েভ, এটা পাই, এটা টোয়াইস পাই। আচ্ছা তাহলে এখানে পাই বাই 2, আমরা যখন পাই বাই 2 তে ক্যালকুলেট করলাম পাওয়ারটা, তখন কিন্তু পাওয়ারটা ম্যাক্সিমাম আসতেছে, তাই না? জি স্যার। এটাই দেখাতে চাইছিলাম 50। বুঝতে পারছো কথাটা? জি স্যার বুঝছি। এটা যদি ভালো মতো বুঝো তাহলে পরের গুলো আবার ভালো মতো করানো যাবে। এটা এত ডিটেল তো আর দেখানো হয় নাই তোমার। এই যে এখানে কোথায় এটা, এই যে এই কার্ভটা ভালো মতো বুঝতে হবে। তাহলে এক্সাম্পল অফ ভোল্টেজ কারেন্ট এন্ড পাওয়ার ভেরিয়েশন ফর এ রেজিস্টিভ সার্কিট। দেখো এটা বই থেকে আমি নিয়ে আসছি, এটা বইয়ে আঁকা আছে। এটা বি যদি হয়, এটা আই যদি হয়, এটা পাওয়ারের কাজ। এখন বুঝতে পারছো এটা? আজকে তো একটা বুঝাইতে গিয়ে টাইম চলে গেল, আমরা আগামী দিন এগুলো করবো ইনশাল্লাহ।
শোনো, তোমাদের এই কোর্সটাতে অ্যাটেন্ডেন্স তো দিতে পারছো মনে হয়, না? অ্যাটেন্ডেন্স লিংক তো খোলা ছিল। হ্যাঁ স্যার লিভ নিব। ঠিক আছে, লিংক নিতে পারো। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।